হবে কি না, কালী পুজোর দিন আজকে কি হবে বলতে পারছি না, বাট স্টিল আই উইল ট্রাই যে পুজোটা যাতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। থেকে মানে বাবা কি করছে আজকে বাড়িটা দিয়ে ফাটছে। কীরকম চার্জ আছে থাকার? আপনার অনেক ধরনের থাকবে, আপনার রুমের অনুযায়ী হবে এটা ধরুন ম্যাক্সিমাম 600 থেকে 700 টাকা এরকম থাকবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চেকিং উইথ শাওলি। এটা আমার চ্যানেলের প্রথম ঘুরতে যাওয়ার ভিডিও। আমার চ্যানেলটা ঘুরতে যাওয়া এবং ঘুরতে যাওয়া রিলেটেড সমস্ত রকম তথ্য নিয়ে। আশা করি আপনারা আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা আগে দেখেছেন। এর আগে আমার ইন্ট্রোডাকশন ভিডিও এবং ফ্লাইট রিলেটেড একটা ভিডিও পোস্ট হয়েছে। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। মনে করি আসামে যাব, আসামেতে লকরি লিব। না না, নকরি খুঁজতে নয়, যাচ্ছি মা কামাখ্যাকে দর্শন করতে। বিশেষ শারীরিক সমস্যা থাকার কারণে আমার এই ভিডিওটা আপলোড করতে ডিসেম্বরের শেষ হয়ে গেল। আমাকে আজকে বাড়ি থেকে এয়ারপোর্ট অবধি পৌঁছাবে আমাদের দাদা মাধবদা। Kolkata to Dimapur via Guwahati. Flight time to Guwahati is expected to be 1 hour and 20 minutes. গাড়িতে উঠছি, লাগেজ ঢোকাচ্ছি। অলরেডি রিচ টু লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট গুয়াহাটি। তো এবার চেষ্টা করবো তাড়াতাড়ি পুজোটা দেওয়ার। সো ফ্রেশ হব, স্নান করবো, দিয়ে মন্দিরের দিকে এগোবো। চেষ্টা করছি আজকে হবে কি না, কালী পুজোর দিন আজকে কি হবে বলতে পারছি না, বাট স্টিল আই উইল ট্রাই যে পুজোটা যাতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। তো গাড়িতে উঠে গেছি, এবারে রওনা দিয়েছি আমার গন্তব্যস্থলের দিকে, যেখানে থাকবো আজকে। সেটা হচ্ছে রেলওয়ে ইউনিয়ন গেস্ট হাউস। তো আমার সাথে আজকে আমার সারথি হচ্ছেন রবিন্দা। রবিন্দা আমাকে নিয়ে যাচ্ছেন ওখানে রেলওয়ে গেস্ট হাউসে। ওখান থেকে তারপর ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। তো এই রেডি হয়ে গেছি একদম, ড্রেস পরে এবারে যাব পুজো দিতে। আসল যেই কাজটা, সেই কাজটা সেরে তারপর আবার আসবো এখানেই ফিরে। এটা আমার যে গেস্ট হাউসটা আমাকে একজন আমার পরিচিত আছেন, উনি বুক করে দিয়েছেন। তো এটা রেলওয়ে গেস্ট হাউস, একমাত্র ওখানকার এমপ্লয়িরা অ্যাক্সেস করতে পারে। তো আমার একজন চেনা রয়েছে মামা, উনি এটা আমাকে বুকিং করে দিয়েছেন। রেলওয়ে ইউনিয়ন গেস্ট হাউসটি পাণ্ডু কলেজের কাছেই অবস্থিত। সেখান থেকে একটি টোটো ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় মালিগাঁও চারিয়ালি। ভাড়া জনপ্রতি 10 রুপি। সেখান থেকে আমি এএসটিসি বাসে করে পৌঁছে গেছিলাম কামাখ্যা গেট বাস স্টপ। এবারেও ভাড়া নিয়েছিল 10 রুপি করে। চলে এসেছি আমার গেস্ট হাউস থেকে কামাখ্যা গেটের কাছে। এখান থেকে একটা গাড়ি নিয়ে যাব হচ্ছে মা মন্দিরের কাছে। গাড়ি নিয়েছি, এবার চলেছি মা কামাখ্যা দর্শনের পথে। রাস্তায় এই গাড়ি পড়ছে জনপ্রতি 30 টাকা করে। তাহলে আমার মোট খরচা হলো ওখান থেকে প্রথমে আমার গেস্ট হাউস থেকে 10 টাকা করে, মালিগাঁও চারিয়ালি থেকে 10 টাকা করে বাস, এবং এখান থেকে 30 টাকা করে জনপ্রতি কামাখ্যা মন্দির। তো চলুন মা কামাখ্যা দর্শন করে আসি। অসমের কামরূপ মহানগর জেলার গুয়াহাটি শহরের পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। 51টি শক্তিপীঠের মধ্যে একটিতে এবং 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি অন্যতম। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে তার তাণ্ডব বন্ধ করতেই হরি অর্থাৎ বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যা পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। চলে এসেছি কামাখ্যা মন্দির মেন গেটের কাছে। এখানে আমাদের একজন পান্ডা বলে রাখা আছে, তাকেই বলবো, তাকে নিয়েই যাব পুজো দিতে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়।
সে সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে সেটিকে ঋতুস্রাবের মতো দেখতে হয়। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। দেবী দর্শনও এই সময় নিষিদ্ধ থাকে। এসে পড়েছি মন্দির প্রাঙ্গণে। ফাইনালি আমার কামাখ্যা দর্শন, সাধের কামাখ্যা মাকে দর্শন করতে এসেছি। এয়ারপোর্ট থেকে ফিরে স্নান সেরে রেডি হয়ে মন্দিরে আসতে বেজে গেল 2:30। আধ ঘন্টার মধ্যে ভিআইপি টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে শুনে চটপট লাইন দিয়ে কেটে ফেললাম মাকে দর্শন করার স্পেশাল টিকিট, যার মূল্য ছিল 501 রুপি। এসে গেছি, এটা হচ্ছে ভিআইপি টিকিটের লাইনের পরে এখানে বসিয়েছে। এই হচ্ছে টিকিট, পেয়ে গেছি টিকিট। তো যিনি পান্ডা আছেন তিনি আমাদের প্রসাদের থালাগুলো আনতে গেছেন, যার যা পুজো আছে সেই পুজো অনুযায়ী আমাদেরকে এক এক করে দিতে হবে। তো জানি না কিরকম টাইম লাগবে, টাইম নিয়ে ভাববো। মায়ের পুজোতে এসেছি, এটাই অনেক। ফাইনালি আমার পুজোটা দেওয়া হচ্ছে, এটা অনেক দিনের একটা করছি এবং তো আমাদের সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করব। সৌভাগ্যবশত কালী পুজোর মতো একটি শুভ দিনে মাত্র 1.5 ঘন্টার মধ্যে মায়ের পুজো এবং দর্শন সেরে ফেললাম। বছরের অন্যান্য কিছু সময়ে যেমন অম্বুবাচী এবং বিশেষ কিছু তিথিতে এখানে মন্দিরে দর্শনার্থীর সংখ্যা 5-6 লাখ ছাড়িয়ে যায়, তখন নাকি এই স্পেশাল লাইনেও 5-6 ঘন্টা লেগে যায় মায়ের দর্শন করতে। এই হলো মা কামাখ্যার মন্দির এবং মন্দিরের চূড়া। পুজো দেওয়া হয়ে গেছে। এই পুজোর সাধারণ লাইন, আমি সাধারণ লাইনে পুজো দিইনি। এই লাইনটা মোটামুটি যারা দাঁড়িয়েছে তারা 9টা থেকে, সকাল 9টা থেকে পুজোর লাইনে দাঁড়িয়েছে এবং এখনো চলছে সেই লাইন। মানে আমার সঙ্গে যারা দাঁড়িয়েছেন তারা বলছেন যে আমরা সকাল 7টা, 8টা, 9টা থেকে দাঁড়িয়েছি পুজোর লাইনে। আমরা মোটামুটি দাঁড়িয়েছি 3টে নাগাদ। তো এখন বাজে হচ্ছে 4:38। মানে আমরা পুজো দিয়ে বেরিয়েছি প্রায় 4:30। মানে ওই লাইনেও মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাবে যদি এরকম একটু ভিড় কম থাকে। কিন্তু যে সমস্ত দিনগুলোতে ভিড় হয় সেই সমস্ত দিনগুলোতে মানে 5 লাখ 6 লাখ দর্শনার্থী হয়ে যায় এবং তারও বেশি হয়ে যায়, সেই সমস্ত দিনগুলোতে কিন্তু অনেক দেরি হয় ভিআইপি লাইনেও, যেখানে যার মূল্য দিতে হয় এবং তাহলে 501 টাকা। 501 টাকার টিকিট কেটে সেই লাইনে পুজো দিতে হয়। অন্যথা এমনি রেজিস্ট্রেশন করতে লাগে। এমনি লাইনে 9টার সময় খোলে, সেই 9টা থেকে 12টা অবধি খোলা থাকে। 9টার মধ্যে এসে রেজিস্ট্রেশন করে সেই নর্মাল লাইনে দাঁড়ালে পুজো দেওয়া যায়, কিন্তু অনেকটা দেরি হয়। আর নর্মাল রেজিস্ট্রেশনের যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনারা মানে সুবিধা বলছি না, মানে নর্মাল রেজিস্ট্রেশনে আপনারা যেটা করতে পারেন, যদি 500 টাকা করে পার হেড না যেতে চান, এটা অনেকটা টাকার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি যদি 3:30-4টার দিকে, আমি সেটা লাইনে সবার সাথে কথা বলে বুঝলাম যে 3:30-4টার দিকে যদি আপনারা আসেন, সেই ক্ষেত্রে না খেয়ে থাকাটা, এমনিতেও আপনারা 9টার লাইনে দাঁড়ান সকালবেলা, সেক্ষেত্রেও না খেয়ে থাকাটা মানে এই তো সেই দেরিই হয়ে যাচ্ছে। এই হচ্ছে পিছনে মায়ের মন্দির। আমি দর্শন করে বেরিয়েছি ওই দিক থেকে, ওই সাইড থেকে, এই সাইড থেকে আমি দর্শন করে বেরিয়েছি। যে লাইনটা দেখালাম ভেতর দিক দিয়ে চলে গেছে এবং এই সাইডে আমি দর্শন করে বেরিয়েছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এমনি নর্মাল লাইনে আপনারা দিতে পারেন। একটু বেলা করে এলে কি হয়, আপনারা মানে 4টে অবধি মোটামুটি আপনাকে ঢুকতে দেবে। 4টের পর 5টা অবধি দর্শন থাকে। 4টের মধ্যে যারা ঢুকে যাচ্ছে তাদেরকে দর্শনও করতে দেওয়া হচ্ছে, কিন্তু 4টে পরে হয়ে গেলে দর্শনের জন্য আপনাকে আর ঢুকতে দেওয়া হবে না। এটা একটা প্রবলেম। তো আপনারা 4টের মধ্যে যদি ঢুকে যান তাহলে আপনারা দর্শন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাই বেলা করে এসে মানে পরে সেটা আরো বেটার হয়, আমার যেটা মনে হয়েছে। টাকা পয়সা না দিয়ে, মানে সেই ক্ষেত্রে টাকা পয়সা দেওয়াটা একটা বিশাল ব্যাপার। আপনি নিজেরাই পুজো কিনে নিয়ে আসুন, পান্ডারও দরকার পড়ে না। তো এমনি নিজে নিজেই পুজো দেওয়া যায়। দিয়া কিনে নিয়ে আসুন, মন্দিরের চারিদিকে অনেকে দিয়া জ্বালাচ্ছে। আজকে যেহেতু দিওয়ালি, সেহেতু দিয়া জ্বালাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি দেখাচ্ছি দৃশ্যটা। দীপাবলির এই দিনে মন্দিরের চারিদিকে সবাই সুন্দর করে দিয়া জ্বালাচ্ছে, এত ভালো লাগছে দেখতে, একদম মন ভরে যাচ্ছে। আমি মানে কোনোদিন ভাবতে পারিনি যে কামাখ্যা দর্শন আমার কালী পুজোর দিনে সফল হবে, মানে এটা একটা আমার বিশাল পাওনা। ভীষণই ভালো লাগছে আজকে। দেখুন চারিদিকে সবাই দিয়া জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়ে গেছি এখানে একটা দিয়া। তো এই যে সুন্দর লাগছে, এত ভালো লাগছে।
বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। তার মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত হয়েছে। খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময় মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিলারায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করে দেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন অসমের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। পাওয়া যাচ্ছে আলু পরোটা, ভাতটারও আজকে ভাতও তরকারিতেই পুজো দিয়েছে। তারা সারাদিন সকাল থেকে কিছু না খাওয়া অভ্যাস করেছেন, তারা এখন খাওয়া দাওয়া করছে। আমি এখানে খেতেই এসেছি, বসে খাচ্ছি, ভাত খাওয়ার এনেছি, ভালোও লাগছে না, রাতে ডিনার করে শুয়ে পড়বো। তাহলে এটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল। আমি এখানে জলখাবার খেতে এসেছিলাম, ধোসা খেলাম, দেখালাম আপনাদের। তো এখানেই একটুখানি চার্জটা জানবো, এখানে থাকাও যায়। তা দাদা এখানে কিরকম চার্জ আছে থাকার? আপনার অনেক ধরনের থাকবে, আপনার রুমের অনুযায়ী হবে এইটা। ধরুন ম্যাক্সিমাম 600 থেকে 700 টাকা এরকম থাকবে। আচ্ছা, সেখানে কি অ্যাটাচ বাথরুম পাওয়া যাবে? হ্যাঁ, গিজার শীতকালে এলে গিজার পাওয়া যাবে? গিজার 700 পাওয়া যাবে না, কিন্তু আমাদের রুম আছে নেই। গিজারটা মানে সেক্ষেত্রে আপনাদের রুমের ভাড়া সেরকম কি গিজার সমেত রুম আছে আপনাদের? আমাদের। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার রুম রেন্ট। আরও কিছু তথ্য নেব এই দাদার কাছ থেকে। আপনি একটুখানি বলুন, আপনি বলছিলেন যে মন্দিরের পাশেও আছে, সেখানেও থাকার ব্যবস্থা আছে, একই সব একই। এখানে সুবিধাটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই হচ্ছে দাদা আমাকে নাম্বারটা দিলেন, এই নাম্বারে আপনারা ফোন করে ঘর বুক করতে পারেন। এখানে কামাখ্যা ধাম, গুয়াহাটি, অন্নপূর্ণা রেস্টুরেন্ট, এই হচ্ছে নাম্বার। এটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন চেক করলে নাম্বার পেয়ে যাবেন। এবারে বেরোচ্ছি অন্নপূর্ণা থেকে। এখান থেকে বেরিয়ে এবার আরও কিছু দেখছি, যদি লজ বা কিছুর খোঁজ পাওয়া যায় আপনাদেরকে দেবো। 800 টাকা রুম রেন্টে একই ব্যবস্থায় আরেকটি লজের খোঁজ দিলাম আপনাদেরকে। খুব সুন্দর করে আজকে সাজিয়েছে, দেখুন দিয়া সাজিয়েছে। এখন কালী পুজো আজকে এখানেও কালী পুজো হচ্ছে। তো আমি পায়ে একটা গুঁতো খেয়েছি, পেট ব্যথা, নামতে উঠতে কষ্ট হচ্ছে। তো এইভাবেই আমি আজকে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবো যতটুকু পারা যায়। হোটেল রেস্টুরেন্ট তো ওখানে ওই দিকে, ওটা অন্ধকার দিকে গেছি, কতটুকু আছে জানি না। মানে মন্দির থেকে বেরিয়ে এসেছি আমি এই সাইড দিয়ে বেরিয়ে এসে আপনারা কারণ জলখাবারের দোকান জিজ্ঞেস করলে বলে দেবে, আগে মন্দিরের পাশেও পাওয়া যেত, কিন্তু এখন সেটা উঠে এই দিকে চলে এসেছে। থাকতেও পারেন, ওনারা বললেন দুটোই রুম আছে, সিজনে এলে ঘর পাওয়াটা মুশকিল। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আগে থেকে বুকিং করতে পারেন, যে নাম্বারটা দেখালাম করতে পারেন। সুবিধা হচ্ছে আপনার যদি এখানে থাকেন, আমার যেটা মনে হল ব্যক্তিগতভাবে, মানে আমার তো যেহেতু প্রথমবার অভিজ্ঞতাটা ছিল না, যেটা করা যায় যে এখানে থেকে সেই দিনই আর কি আপনার যদি 3টে-4টে নাগাদ যদি এখানে পুজোটা দেওয়া যায়, মানে ওই সময়টাতে টিকিট 4টেতে তো পারবে, মানে টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু তার আগে যদি আপনারা টিকিট কাটেন, টিকিট কেটে ঢুকে যান, তাহলে তাড়াতাড়ি, মানে সেই ক্ষেত্রে লাইনটা ওই 6টা থেকে দেওয়া। সকাল থেকে তো সে আপনাকে উপোস করে থাকতেই হচ্ছে। যারা সকাল দাঁড়িয়েছে তারা বলছে 6টায় দাঁড়িয়ে তাদের বিকেল হয়ে গেছে, 3টে, 4টে, 5টা বেজে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সারাদিনটা একটুখানি ঘরেই থাকলেন, না খেয়ে থাকলেন বা অল্প কিছু হালকা খেয়ে থাকলেন। কারণ আমি আজকে ফ্লাইটে এসেছি, ফ্লাইটে আমাকে খাবার দেওয়া হয়েছিল, আমি সেভাবে খেতে পারিনি, কিন্তু আমি খেয়েছি, মানে মুখে আমার গলা দিয়ে খাবার গেছে। তো মানে উপোস সম্পূর্ণভাবে করা আমার পক্ষে পসিবল ছিল না, কিন্তু যেহেতু ভেজ ছিল এবং সেরকম কিছু খাইনি, সেহেতু আমি পুরোটা দিয়েই দিলাম। যেহেতু আজকে কালী পুজো, এইরকম মুহূর্ত বা এরকম দিন আমি পাবো না। আর দর্শনটাও খুব ভালো হয়েছে, সেই রকম ভিড় আমি যতটা ভেবেছিলাম অতটা হয়নি, অনেক কম ভিড় ছিল সেই থেকে। তো এখন সেই মানে আমার তো ভালো বেশ অভিজ্ঞতা হয়েছে আজকের পুজোটার। কোচবিহারের মহারাজা নরনারায়ণ এবং তার ভ্রাতা চিলারায় মা কামাখ্যার বিশেষ ভক্ত ছিলেন। কথিত আছে সন্ধ্যা আরতির সময় বাজনা শুরু হলে কামাখ্যা দেবী স্বয়ং নগ্নমূর্তিতে আবির্ভূত হতেন এবং বাজনার তালে তালে নৃত্য করতেন। একদিন মহারাজ কেন্দুকলাই নামক পূজারী ব্রাহ্মণের সাহায্যে আড়াল থেকে নৃত্যরতা দেবীকে দর্শন করেন। এর জন্য মা কামাখ্যা দেবী অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেন যে রাজ পরিবারের কেউ কামাখ্যা মন্দির দর্শন করতে পারবেন না। রাজবংশের যিনি কামাখ্যা মন্দির দর্শন করবেন
তিনি বা তার পরিবার মৃত্যু মুখে পতিত হবেন। রাজার মূর্তি দর্শনের মুহূর্তেই পূজারী ব্রাহ্মণ কিন্দুকলাইয়ের মৃত্যু হয়। ফেরার পথে পেলাম একটা মারুতি ভ্যান। এইবারে ভাড়া পড়ল জনপ্রতি 20 টাকা বা 20 রুপি। সেই ভ্যানে চেপেই নেমে এলাম কামাখ্যা গেট বাস স্টপের কাছে। যাওয়ার সময় তো 30 টাকা নিল, কিন্তু এখন আসার সময় 20 টাকা করে নিল। তারপরে মন্দির গেটের থেকে আর কি মানে নিচের থেকে আর কি বাস নিলাম, আর যেরকম ভাবে গেছিলাম ওরকমই। কিন্তু এই সময় বাসে চূড়ান্ত ভিড় ছিল, মানে এত ভিড় সে কল্পনা করার বাইরে। যাই হোক কোনোভাবে এসে পড়েছি মালিগাঁও চারিয়ালিতে। এই চারিয়ালির মোড়, এটা মালিগাঁও চারিয়ালি। এখান থেকেই বলেছিলাম যে রেলওয়ে ইউনিয়ন গেস্ট হাউস এখানে উঠেছি, মানে যেটা আমি একদমই রেকমেন্ড করবো না। যদি কারোর সোর্স থাকেও আসলে এসে ওঠার জন্য, একজন হলে ঠিক আছে, বাট অনেকে হলে একদমই নয়। এখন ওই চারিয়ালি থেকে আবার ব্যাক টু মানে গেস্ট হাউস, এখান থেকে আবার টোটো নেবো, হয়তো ওরকম 10 টাকা করে ভাড়া নেবে। ওখান থেকে একবারে চলে যাবো হচ্ছে আমার গেস্ট হাউসের কাছে। ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে কিছু টিপস, যা দিয়ে আপনারা সহজেই কামাখ্যা মাকে দর্শন করতে পারবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কামাখ্যা মন্দিরে দর্শন এবং অন্যান্য কর্মসূচির সময় তালিকা। পীঠস্থানের স্নানবিধি শুরু হয় ভোর 5:30টার সময়। মায়ের নিত্য পুজো হয় ভোর 6টায়। সকল দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার খোলা হয় সকাল 8টায়। দর্শনার্থীদের মধ্যে মন্দিরের ভোগ বিতরণের জন্য এবং মাকে ভোগ নিবেদনের জন্য মন্দিরের দ্বার বন্ধ করা হয় দুপুর 1টায়। পুনরায় মন্দিরের দ্বার খোলা হয় দুপুর 2:30-টে। দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার বন্ধ করা হয়, অর্থাৎ সেদিনের জন্য বন্ধ হয় বিকেল 5:15-তে। কামাখ্যা মায়ের আরতি অর্থাৎ সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 7:30টা। এবারে এখানে খেয়াল করলে দেখবেন দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দিরের দ্বার কিন্তু বন্ধ থাকে। অর্থাৎ এর আগে আপনি যদি মন্দিরের লাইনে থাকেন তাহলে কিন্তু এই 1.5 ঘন্টা আপনাকে অপেক্ষাই করতে হবে। কামাখ্যা মাকে দর্শন করার 2 ধরনের টিকিট হয়, তা আপনারা সকলেই জানেন। প্রথমটি সাধারণ টিকিট এবং অপরটি হলো ভিআইপি টিকিট বা ভিআইপি পাস। এই 2 ধরনের টিকিট ডিস্ট্রিবিউশন গেট খোলারই কোনো ফিক্সড টাইম নেই। আমি আপনাদের সঙ্গে একটি আনুমানিক সময় তালিকা শেয়ার করছি। প্রথমটি অর্থাৎ সাধারণ টিকিটের গেট খোলে ভোর 6:30 থেকে 7টার মধ্যে এবং বন্ধ হয়ে যায় দুপুর 12:30টায়, অর্থাৎ ভোগ নিবেদনের ঠিক আগে, এবং আবার খোলে দুপুর 2:30-টে এবং বন্ধ হয় বিকেল 4টের সময়, আনুমানিক বিকেল 4টের সময়। এবারে আসি ভিআইপি টিকিটের কথায়। ভিআইপি টিকিটের এন্ট্রি গেট খোলে সাধারণ টিকিটের মতোই 6:30 থেকে 7টার মধ্যে এবং বন্ধ হওয়ার কোনো ফিক্সড টাইম নেই। আপনাদের মনে রাখতে হবে ভিআইপি টিকিট কিন্তু লিমিটেড সংখ্যায় পাওয়া যায়, কারণ ভিআইপি লাইনের ক্যাপাসিটি সাধারণ লাইনের থেকে অনেক কম হয়। সেই জন্য ভিআইপি টিকিট কিন্তু আপনি সবসময় গেলেই পাবেন না। যেমন ধরুন কিছু বিশেষ তিথিতে, যেমন নবরাত্রির সময় আপনি যদি ভিআইপি টিকিট কাটতে যান তাহলে কিন্তু দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি যে সময় গিয়েছিলাম অর্থাৎ কালী পুজোর দিন, সেটি হওয়া সত্ত্বেও আমি কিন্তু 2:30টার সময় গিয়েও টিকিট পেয়েছি। ভিআইপি টিকিট নির্ভর করছে আপনি কোন সময় যাচ্ছেন এবং কীরকম ভিড় সেই দিন রয়েছে তার উপরে। এবারে আসি আমার অভিজ্ঞতা থেকে তৈরি করা কিছু টিপসের আলোচনায়। প্রথমটি হলো সকালে গিয়ে কিভাবে পুজো দেবেন, দ্বিতীয়টি হলো দুপুরে গিয়ে কিভাবে পুজো দেবেন এবং 3 নম্বরটি হলো বেস্ট টাইম। এই আলোচনায় আমি সাধারণ এবং ভিআইপি দুটো টিকিটকেই কম্পেয়ার করব। প্রথমটি হলো সকালে গিয়ে কিভাবে পুজো দেবেন। সকালে গিয়ে পুজো দিতে হলে আপনি যদি ভিড় টাইমে যান তাহলে আপনাকে ভোর ভোর যেতে হবে, অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে গিয়ে টিকিট নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। সাধারণ টিকিটের এন্ট্রি গেট অর্থাৎ যে রেজিস্ট্রেশন গেটটি আছে সেটি 6:30 থেকে 7টায় খোলে। সেখান থেকে টিকিট নিয়ে তাড়াতাড়ি আপনাকে লাইনের দিকে যেতে হবে, অর্থাৎ মন্দিরের গেটের লাইনের দিকে। মন্দিরের গেট খোলে 8টায়। আপনি যত তাড়াতাড়ি টিকিট নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি লাইনের গেটে যেতে পারবেন। ভিড়ের সময় আপনি যদি সাধারণ লাইনে দর্শন করতে যান তাহলে লেগে যেতে পারে 6 থেকে 7 ঘন্টা। অর্থাৎ আপনি যদি 8টাতেও দাঁড়ান তাহলেও কিন্তু 1টার মধ্যে আপনার দর্শন কমপ্লিট হবে না। 1টা থেকে 2:30 অবধি মন্দির গেট বন্ধ থাকে, আমি আগেই বলেছি। এই 1.5 ঘন্টা কিন্তু আপনাকে এমনি দাঁড়িয়ে থাকতে হবে। ভিআইপি টিকিটের ক্ষেত্রেও কিন্তু সেম, কিন্তু হ্যাঁ, দর্শনের সময়টা একটু তাড়াতাড়ি হয়। কামাখ্যা মন্দিরে সাধারণ লাইন এবং ভিআইপি লাইন খুব ভালোভাবে ম্যানেজ করা হয়, তাই জন্য দুটো লাইনই সমানভাবেই এগোয়, কিন্তু ভিআইপি লাইনের লোক সংখ্যা কম হওয়ায় সেটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
এবারে বলি দুপুরে গিয়ে কিভাবে পুজো দেবেন। সেই ক্ষেত্রে আপনাদের সকালবেলায় সাধারণ লাইনের টিকিট বা ভিআইপি লাইনের টিকিট কেটে রাখতে হবে। এর জন্য মন্দিরের কাছাকাছি থাকাটাই বেশি উপযোগী হবে বলে আমার মনে হয়। ভিড়ের সময় হলে একটু তাড়াতাড়ি গিয়ে টিকিট কেটে নেবেন, আর যদি সেরকম ভিড়ের সময় না হয় তাহলে আপনারা বেলা করে গিয়েও টিকিট কাটতে পারেন। দুপুরের মন্দিরের গেট আবার খোলে 2:30টার সময় এবং বন্ধ হয় 5টা থেকে 5:15-র মধ্যে। এর মধ্যেই আপনাদের লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। এবারে আসি বেস্ট টাইম। আপনাদের যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে বা অন্য কোথাও যাওয়ার প্ল্যান থাকে তাহলে সকালে যান, এবং আপনাদের সেরকম কোনো প্ল্যান না থাকে, হাতে পুরো দিনটা থাকে, তাহলে আপনারা দুপুরের দিকে যান। দুপুরের দিকে গেলে অনেক নিশ্চিন্তে অনেক আরামদায়কভাবে পুজো দেওয়া যায়। সেক্ষেত্রে ভিআইপি টিকিট কাটারও দরকার পড়ে না। সিজন টাইমে গেলে কিন্তু এই দুটো ডিফারেন্ট হতে পারে। গুরুদেবের মন্দিরে এবং এই মন্দিরে থাকার ব্যবস্থা আছে। গুয়াহাটির পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো ফ্যান্সি বাজার, দরদাম করে কিনবো মেখলা চাদর, ঘুরে দেখাবো রাধা বাজারও, কিনবো বাঙালি এনার্জি ড্রিঙ্ক, অসমের চা, বিচার করব তার গুণগত মানও। কিন্তু সে কি মশাই, এসেছি তো ঘুরতে, না ঘুরলে হয়, সঙ্গে করতে হবে লোকাল সাইটসিইং। থাকবে আরও কিছু থাকার জায়গার তথ্য ও তার আশেপাশের প্রসিদ্ধ বাঙালি খাবার হোটেলের সন্ধান। তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল চেক ইন উইথ শাওলিতে প্রতি শুক্রবার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আমার চ্যানেলের যাবতীয় জায়গার ছবি ও তথ্যবহুল শর্ট রিলস দেখতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক ইন উইথ শাওলিকে ফলো করুন। ধন্যবাদ।